রেকর্ডিং হচ্ছে কিনা বুঝতেই পারছি না। রেকর্ডিং হচ্ছে এখানে। এটার থেকে স্টার্ট করি। হ্যাঁ, ওকে, শিওর। হ্যালো এভরিবডি, আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটা হলো হেলথ কেয়ার সিস্টেমের। হেলথ কেয়ারের মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ সিস্টেম, বিকজ আমরা হসপিটালে যখন কাজ করব, আমরা যখন হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে থেকে অ্যাজ আ হেলথ কেয়ার প্রফেশনাল কাজ করব, আমাদের সব থেকে প্রথমে জানতে হবে মানুষের শরীর কিভাবে তৈরি, মানুষের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেভাবে কিভাবে কাজ করছে, তাদের ব্যাপারে জানা, তাদের স্ট্রাকচারের ব্যাপারে জানা। এগুলো জানার জন্য আমাকে যেটা সব থেকে আগে জানতে হবে সেটা হচ্ছে অ্যানাটমি। ওকে, ক্লাসটা স্টার্ট করার আগে সব থেকে আগে চলো আমরা একটু আজকের অবজেক্টিভ গুলো একটু আমরা দেখে নিই, ঠিক আছে? তো আজকের অবজেক্টিভ হলো, ফার্স্ট যে অবজেক্টিভ, এটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমরা আজকে জানবো অ্যানাটমির ব্যাপারে। অ্যানাটমি কি হয়, ফিজিওলজি কি হয়, প্যাথোলজি কি হয়, এন্ড প্যাথোফিজিওলজি কাকে বলে। সাথে সাথে আমরা আজকে জানবো হোমিওস্ট্যাসিস মানে কি হয়, আর আমরা জানবো কিছু কিছু এমন কাল্পনিক প্লেন আছে যেগুলো আমার শরীরে যখন ভেদ করে শরীরকে বিভিন্ন রূপে ভাগ করে থাকে। কিছু ইমাজিনারি লাইনের ব্যাপারে আমরা জানতে পারবো, আর সাথে সাথে আমরা জানবো এমন কিছু টার্মিনোলজির ব্যাপারে যেগুলো আমাদের কাজ করতে গেলে, হসপিটালের মধ্যে কাজ করতে গেলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? কেন কি আমরা জানি আমরা একজন টিমের মধ্যে কাজ করব, তো সেখানে টার্মিনোলজি গুলো খুবই ইম্পর্টেন্ট। এন্ড সব থেকে লাস্টে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ভেরিয়াস কাইন্ডস অফ বডি মুভমেন্টস এন্ড বডি পজিশনস। সো চলো জেনে নেওয়া যাক অ্যানাটমি মানে কি হয়। ওকে, সো অ্যানাটমি, আমরা জানি আমাদের শরীর বিভিন্ন অঙ্গ দিয়ে তৈরি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি, বিভিন্ন অর্গানস দিয়ে তৈরি। তো অ্যানাটমি হলো এই অর্গান গুলোর ব্যাপারে পড়া, আর এই অর্গান গুলো অন্য অর্গান গুলির সাথে কিভাবে জড়িত, তাদের কি রিলেশনশিপ আছে, সেগুলো ব্যাপারে স্টাডিটা করাটাকেই বলছে হচ্ছে অ্যানাটমি। যদি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে হার্ট অ্যান্ড লাং এর মধ্যে কি রিলেশনশিপ আছে, আমাদের যে দূষিত রক্তটা আছে মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা, সেটা আমাদের লাং থেকে হয়ে হার্টে পৌঁছে যায়, আর হার্ট কি করে সেই দূষিত রক্তটাকে শুদ্ধ রক্তের মধ্যে পরিণত করে দেয়, অক্সিজেনেটেড ব্লাডে পরিণত করে সেটাকে পাম্প করে পুরো শরীরেতে সেটা ছড়িয়ে ছিটিয়ে দেয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা জেনারেলি লাঞ্চ করে থাকি, ডিনার করে থাকি, যখন একটা খাবার মুখের মধ্যে নিই আর সেই খাবারটাকে খাই, তখন সেই খাবারটা আমার পাকস্থলীতে পৌঁছে যায়, আর পাকস্থলী থেকে হয়ে ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে সেটা পাস করে আর বিভিন্ন নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব হয়। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের পাকস্থলী আর নারীর মধ্যে একটা সম্বন্ধ আছে। মানে আমরা পাকস্থলীর ব্যাপারে পড়ছি, আমরা নারীর ব্যাপারে স্টাডি করছি, এন্ড তাদের মধ্যে কি সম্বন্ধটা সেটাও আমরা স্টাডি করে জানতে পারছি। তো দিস ইজ দ্য অ্যানাটমি। এবার আমরা জানবো হচ্ছে ফিজিওলজির ব্যাপারে। আমরা এতক্ষণে পড়লাম যে কত রকমের অর্গান হয়, তারা কিভাবে জড়িত। এবার আমরা জানবো সেই অর্গান গুলো আমাদের শরীরের মধ্যে থেকে কিভাবে সেগুলো কাজ করে, শরীরের মধ্যে থেকে সেগুলো কিভাবে কাজ করে, তাদের কি ফাংশন, ঠিক আছে? সেইটাকে স্টাডি করা, বিভিন্ন অর্গানের ফাংশনটাকে স্টাডি করাটাকেই বলছে হচ্ছে ফিজিওলজি। ফর এক্সাম্পল, আমাদের কিডনি গুলোর কাজ হচ্ছে কি, কিডনির কাজ হচ্ছে ইউরিনকে তৈরি করা আর ফিল্টার করা, ঠিক আছে? তার মানে the function of urine is to produce, the function of the kidney is to produce urine. তো এটাকেই বলছে রেনাল ফিজিওলজি। রেনাল মানে কিডনি আর ফিজিওলজি মানে ফাংশন। দ্বিতীয়ত হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। কার্ডিও মানে হার্ট, ভাস্কুলার মানে ব্লাড ভেসেল। হার্ট কি করে, ব্লাডটাকে পাম্প করে, আর ব্লাডটাকে পাম্প করে ব্লাড ভেসেল দ্বারা, ধমনী, আর্টারির দ্বারা, ধমনীর দ্বারা সেই রক্তটা আমাদের শুদ্ধ রক্তটা, অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের পুরো শরীরে ছড়িয়ে ছিটিয়ে যায়। তো হার্টও ফাংশন করছে, ব্লাডটাকে পাম্প করছে, হার্টের ফাংশন, এন্ড ব্লাডটাকে পাম্প করে ব্লাড ভেসেলের দ্বারা পুরো শরীরে ছড়িয়ে দিচ্ছে ব্লাড ভেসেল, এটা ব্লাড ভেসেলের ফাংশন। সো অ্যাজ আ হোল আমরা বলবো কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। নিউরোফিজিওলজি মানে কি, আমাদের নার্ভাস সিস্টেম শরীরে কিভাবে কাজ করছে সেটাকেই বলছে নিউরোফিজিওলজি। এরপরে প্যাথোলজি। প্যাথোলজি মানে হচ্ছে ধরো একটি স্ট্রাকচারের, যদি একটি অর্গানের মধ্যে অর্গানের স্ট্রাকচারটা যদি পাল্টে যায় তাহলে তার মধ্যে কিছু ফাংশনাল চেঞ্জেস ক্রিয়েট হয়, আর সেই স্ট্রাকচারাল চেঞ্জ এন্ড ফাংশনাল চেঞ্জ হওয়ার কারণে কি হয়, একটি ডিজিজ উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে?
তো সেই থেকে স্টাডি করা বলছে প্যাথোলজি। যেমন হার্টের সাইজ ধরো এইটুকু, এবার সেই হার্টের সাইজ হঠাৎ করে এত বড় হয়ে গেল, মানে স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেল। যেহেতু স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, হার্ট তার নির্দিষ্ট কাজ করতে পারবে না, তার জন্য হার্টের একটি সমস্যা তৈরি হবে, মানে হার্টটা বড় হয়ে গেছিল, তো এটাকেই বলছে কার্ডিওমেগালি। তো কার্ডিওমেগালি মানে হার্ট বড় হয়ে যাওয়া একটি প্যাথোলজি। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্যাথোফিজিওলজি। শরীরের মধ্যে যদি কোনো রকম কোনো ডিসিজ, কোনো রোগ উৎপন্ন হয়ে থাকে, সেই রোগে উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে শরীরের যে অর্গানটাকে আক্রান্ত করেছে রোগটি, তো সেই অর্গানের মধ্যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জটাকে স্টাডি করা, তো সেটাকেই বলতে হচ্ছে প্যাথোফিজিওলজি। ঠিক আছে, প্যাথোলজির কারণে যে ফিজিওলজিক্যাল চেঞ্জটা হচ্ছে, যেরকম একটা কিডনি ধরে নাও, কিডনির মধ্যে একটি কিডনির যেই নালীটা আছে, পেচ্ছাবের নালী, সেই ইউরেটারে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে কিডনিটা অনেকটা বড় হয়ে গেল। হ্যাঁ, তো অবস্ট্রাকশনটাকে বলছে আমরা কি, রেনাল অবস্ট্রাকশন, যে কারণে কিডনি স্ট্রাকচারটা পাল্টে গেল, অনেকটা বড় হয়ে গেল, হাইড্রোনেফ্রোসিস, আর দিয়ে কিডনিটা যে ফিল্টারেশন করার বা প্রোডাকশন অফ ইউরিনটা যে কাজটা বা ফাংশন সেটা ঠিক মতন করতে পারলো না। ঠিক আছে, তো এটা হচ্ছে প্যাথোফিজিওলজি। ওকে, এরপরে আমরা জানবো হচ্ছে হিমোস্ট্যাসিস কি হয়। আচ্ছা, আমরা জানি পোলার বিয়াররা কোথায় থাকে, পোলার বিয়াররা থাকে হচ্ছে ঠান্ডা রিজনে, যেখানে টেম্পারেচারটা অনেকটা লো। তো ওই লো টেম্পারেচারের মধ্যে থেকে, ওই এনভায়রনমেন্টের মধ্যে থেকে নিজের ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে গঠিত করে, কিভাবে গঠিত করে নেওয়া হয়, গঠিত করে নেওয়াটাকেই বলছে হচ্ছে হোমিওস্ট্যাসিস। হ্যাঁ, তো তার মানে হচ্ছে এভার চেঞ্জিং এনভায়রনমেন্টের থেকে নিজের শরীরের ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে গঠিত করে নেওয়া বা ব্যালেন্স করে নেওয়া, সেটাকেই বলছে হোমিওস্ট্যাসিস। যদি এই ব্যালেন্সটা মেনটেন থাকে, তাহলে আমরা সার্ভাইভ করব। যদি এই ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা সার্ভাইভ করতে খুব ইজিলি পারবো না। নেক্সট হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনকে আমরা ইউনিভার্সাল পজিশন বলে থাকি, তার কারণে বিকজ এই পজিশনটাকে আমরা যেভাবে ব্যাখ্যা করে থাকি অল ওভার দ্য ওয়ার্ল্ড সেভাবে ব্যাখ্যা করা হয়। এই পজিশনের দ্বারা পেশেন্টের বিভিন্ন বডি মুভমেন্ট এন্ড বডি পজিশনকে এক্সপ্লেন করা হয়। এবার আমরা একটু দেখে নেবো যে কিভাবে আমরা ডিসক্রাইব করব অ্যানাটমিক্যাল পজিশনকে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি মানুষ দাঁড়িয়ে আছে সোজাভাবে, বডি ইরেক্ট, তারপরে সেই মানুষটার পা গুলো একটুখানি স্লাইটলি অ্যাপার্ট আছে, মানে ফিট স্লাইটলি অ্যাপার্ট। তারপরে হচ্ছে এটা হচ্ছে হাতের তালু, সেটাকে আমরা বলছি কি, পাম। এই পাম ফেসিং ফরওয়ার্ড অ্যান্ড থাম পয়েন্টিং অ্যাওয়ে ফ্রম দ্য বডি। তো এই যে মানুষটা যেভাবে দাঁড়িয়ে আছে, বডি ইরেক্ট, ফিট স্লাইটলি অ্যাপার্ট, পাম ফেসিং ফরওয়ার্ড অ্যান্ড থাম পয়েন্টিং অ্যাওয়ে অফ দ্য বডি, এইটাকেই বলছে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। এরপরে হচ্ছে তোমার ডাইরেকশনাল টার্মস। ডাইরেকশনাল টার্মস মানে হচ্ছে ধরে নাও কিছু এমন টার্মস আছে যেটা বডিকে বিভিন্ন ভাবে ভাগ করে পার্টিশন করতে সাহায্য করছে। একটি বডির মাঝামাঝি যদি একটি লাইন যদি পাস করে, তাহলে সেটাকে আমরা বলবো মিড লাইন। এই মিড লাইন কি করে, আমাদের বডিটাকে টু পোর্শনে ডিভাইড করে দেয়, রাইট অ্যান্ড লেফট পোর্শনে ডিভাইড করে দিচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা একটু জেনে নেবো প্রক্সিমাল টার্ম মানে কি হয়, ডিস্টাল টার্ম মানে কি হয়। প্রক্সিমাল টার্ম মানে এটা হচ্ছে আমাদের বডি ট্রাঙ্ক। বডি ট্রাঙ্ক মানে এটাকে আমরা বলে থাকি ধর। বডি ট্রাঙ্কের কাছে যদি কোনো বডি পার্ট থাকে বা তার মুভমেন্ট বডি ট্রাঙ্কের কাছে হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলবো সেটাকে প্রক্সিমাল। যেমন এটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট। এই শোল্ডার জয়েন্টটা আমার কিন্তু অনেকটা বডি ট্রাঙ্কের দেখো কাছে আছে, তো এটাকে আমরা বলবো কি, যেহেতু শোল্ডার জয়েন্ট অনেকটা বডি ট্রাঙ্কের কাছে, তো এটাকে বলবো প্রক্সিমাল পার্ট। অথচ আমার এটা এক্সট্রিমিটি, আপার এক্সট্রিমিটি, মধ্যে তিনটে পার্ট, আর্ম, ফোরআর্ম এন্ড হ্যান্ড। হ্যান্ডটা অনেকটা বডি ট্রাঙ্ক থেকে দূরে, তো এটা বলছে ডিস্টাল পার্ট। এই ডিস্টাল পার্ট কেন বলা হচ্ছে, বিকজ এই পার্টটা আমার বডি ট্রাঙ্ক থেকে অনেকটা ডিস্টেন্সে আছে, অনেকটা দূরে আছে, তো তাই এটাকে বলছে, হ্যান্ডটাকে বলছে ডিস্টাল পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বডি সারফেস। বডি সারফেসের কাছে যে জিনিসটা থাকে সেটাকে বলছে সুপারফিশিয়াল। আর বডি সারফেস থেকে অনেকটা যদি ডিপে থাকে, অনেকটা দূরে থাকে, তাহলে সেটাকে বলছে ডিপ। ধরে না আমি আমার হাতটাকে, আমার ফোরামটাকে চাকু দিয়ে কাটলাম, তাহলে আস্তে করে কাটলে আমি দেখতে পাবো সুপারফিশিয়াল মাংসপেশি, ওপরে যে মাংসগুলো আছে সেগুলো দেখতে পাবো। কিন্তু যদি চাকুটাকে খুব ডিপলি ভাবে যদি হাত থেকে আমি কেটে দিই, তাহলে দেখতে পাবো আমার ফোরামে যে হাড় আছে, যে হাড়টা আছে, যে বোনটা আছে, সেটাকে আমরা দেখতে পাবো। তো বোন ইজ আ ডিপ স্ট্রাকচার and muscles is a superficial structure আমরা বলতে পারি। ঠিক আছে, এরপরে আমরা যে জেনে নেবো প্রক্সিমালটা আমরা জেনে গেলাম। এবার আমরা জানবো কিছু কাল্পনিক প্লেনের ব্যাপারে, যেটাকে আমরা বলছি অ্যানাটমিক্যাল প্লেন। অ্যানাটমিক্যাল প্লেন কি হয় সেটা আমাকে কিন্তু জানতে হবে খুব ভালো করে।
অ্যানাটমিক্যাল প্লেন মানে হচ্ছে একটি কাল্পনিক প্লেন, যখন সেটা আমার শরীরটাকে বিভিন্ন রূপে ভেদ করে দেয়, তখন শরীরটাকে বিভিন্ন রূপে ভাগ করে থাকে। তিনটে প্লেন খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে ট্রান্সভার্স প্লেন, সেকেন্ড হচ্ছে ফ্রন্টাল প্লেন, এন্ড থার্ড হচ্ছে স্যাজাইটাল প্লেন। ট্রান্সভার্স প্লেন হচ্ছে একটি এমন প্লেন, সেটা আমরা জানবো। ফ্রন্টাল প্লেন কাকে বলে সেটা আমরা জানবো, এন্ড স্যাজাইটাল প্লেন কাকে বলে জানবো। প্রথমে আমরা জেনে নিই ফ্রন্টাল প্লেন। ফ্রন্টাল প্লেনকে আমরা অনেক সময় কোরোনাল প্লেনও বলে থাকি। এটি হচ্ছে একটি কাল্পনিক প্লেন, যেটা শরীরকে যখন ডান দিক থেকে বাঁ দিক হয়ে শরীরকে ভেদ করে, তখন শরীরটাকে সামনের পোর্শন এন্ড পেছনের পোর্শনে ভাগ করে দেয়। সামনের পোর্শনটাকে আমরা বলি অ্যান্টেরিয়র অর ফ্রন্ট পার্ট, ওকে, আর পেছনের পোর্শনটাকে আমরা বলি ব্যাক অর পোস্টেরিয়র। ঠিক আছে, এই টার্মগুলো আমরা ইউজ করে থাকি। অ্যান্টেরিয়রটাকে অনেক সময় ভেন্ট্রাল পার্টও বলা হয়, আর পোস্টেরিয়র পার্টটাকে অনেক সময় ডরসাল পার্টও বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের নেক্সট যে অ্যানাটমিক্যাল প্লেন, যেটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন। ট্রান্সভার্স প্লেন হচ্ছে আরেকটা নামে জানা যায় ক্রস হরিজন্টাল প্লেন, যেটা আমার ফ্লোরের প্যারালালি ট্রান্সভার্সলি বডিকে ভেদ করে বডিটাকে ভাগ করে দেয় সুপেরিয়র পার্ট মানে আপার পার্ট এন্ড লোয়ার পার্ট মানে ইনফেরিয়র পার্ট। সেই প্লেনটাকেই বলি হচ্ছে আমরা ট্রান্সভার্স প্লেন। ওকে, সো আমাদের সুপিরিয়র পার্টটাকে আমরা অনেক সময় ক্রেনিয়াল পার্টও বলি। আর সুপিরিয়র মানে হচ্ছে টুয়ার্ডস দ্য হেড, মাথার দিকে বা আপওয়ার্ড, উপরের দিকে। ইনফেরিয়র টার্মটার মানে হচ্ছে লোয়ার, নিচের দিকে, বা টুয়ার্ডস দ্য ফিট বা পায়ের দিকে। এটাকে অনেক সময় ইনফেরিয়রকে কডেডও বলা হয়, আর সুপিরিয়রকে অনেক সুপিরিয়র পার্টকে অনেক সময় সুপিরিয়রকে আমরা ক্রেনিয়াল টার্মেও আমরা জেনে থাকি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা জানবো কিছু নেক্সট প্লেন, যেটা হচ্ছে স্যাজাইটাল প্লেন। স্যাজাইটাল প্লেনের ব্যাপারে আমরা জানবো। ঠিক আছে, তো স্যাজাইটাল প্লেন কি হয় এটা আমাকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, তো আমরা এতক্ষণ ট্রান্সভার্স প্লেনের ব্যাপারে অলরেডি জেনে গেছি। ঠিক আছে, ফ্রন্টাল প্লেনের ব্যাপারে জেনে গেছে। স্যাজাইটাল প্লেন, স্যাজাইটাল প্লেনকে মিড স্যাজাইটাল প্লেনও বলা হচ্ছে, মিডিয়ান প্লেনও বলা হচ্ছে। এটি একটি কাল্পনিক প্লেন, যেটা শরীরের মাঝ বরাবর মিড লাইন বরাবর হয়ে শরীরটাকে রাইট এন্ড লেফট ইকুয়াল হাফে ভাগ করে থাকে। ঠিক আছে, সো মিডিয়াল, এর মধ্যে দুটি টার্মকে গুরুত্বপূর্ণ দিতে হবে। ফার্স্ট হচ্ছে মিডিয়াল এন্ড দ্বিতীয়ত হচ্ছে ল্যাটারাল। মিডিয়াল মানে হচ্ছে সিচুয়েটেড টুয়ার্ডস দ্য মিড লাইন অফ দ্য বডি, যেই বডি পার্ট গুলো লোকেশন মিড লাইনের দিকে আছে সেটা হচ্ছে মিডিয়াল। ল্যাটারাল মিন্স হচ্ছে যেই বডি পার্ট গুলোর লোকেশন সিচুয়েশন মিড লাইন থেকে অনেকটা দূরে আছে, সেগুলোকে বলছে ল্যাটারাল পার্ট। ওকে, বা ল্যাটারাল মুভমেন্ট, যদি মিড লাইন থেকে দূরে হয় তো আমি বলবো ল্যাটারাল মুভমেন্ট। এবার আমরা জেনে নেবো কিছু ইমাজিনারি লাইনস এর ব্যাপারে। ইমাজিনারি লাইনস মানে কি, যেই কাল্পনিক লাইনগুলো আমাদের শরীর দিয়ে পাস করছে। তার আগে বলে দিই, আমাদের আর্ম মানে আমাদের আর্ম আর চেস্টের মাঝে একটি ট্রায়াঙ্গুলার এরিয়া আছে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সিলা মানে বগল। এই এক্সিলার মাঝ বরাবর একটা লাইন পাস করে, সেই লাইনটাকে আমরা বলি হচ্ছে মিড এক্সিলারি লাইন। এই মিড এক্সিলারি লাইনের ঠিক 1 ইঞ্চি সামনের দিক থেকে প্যারালালি একটি লাইন পাস করে, সেটাকে বলছে অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন। অ্যান্টেরিয়র মানে সামনে, মিড এক্সিলারি লাইনের সামনে যেতে যাচ্ছে এক্সিলার দিয়ে, সেটা অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন আমরা বলছি। মিড এক্সিলারি লাইনের ঠিক 1 ইঞ্চি পেছন থেকে আরেকটি লাইন পাস করছে, যেটাকে বলছে পস্টেরিয়র এক্সিলারি লাইন। পস্টেরিয়র মানে পেছনে, এক্সিলার পেছনে ঠিক পাস করছে যে লাইনটা, সেটাকে বলছে পস্টেরিয়র এক্সিলারি লাইন। ওকে, এরপরে আমরা জেনে নেব ক্ল্যাভিকালের ব্যাপারে। ক্ল্যাভিকালকে আমরা অনেক সময় বলে থাকি হচ্ছে ক্ল্যাভিক কলার বোন। ঠিক দেখো, আমাদের শার্টের এই কলার লেভেলে একটা হাড় আছে, এটাকে আমরা বলছি কলার বোন, এটা আরেকটা নাম হচ্ছে ক্ল্যাভিকাল। এই ক্ল্যাভিকাল বা কলার বোনের মাঝখান থেকে যদি একটা লাইন টেনে মিড লাইনের প্যারালালি একটা লাইন যদি আমার কোমর অবধি পৌঁছে যায়, তাহলে সেটাকেই বলবো মিড ক্ল্যাভিকুলার লাইন। ঠিক আছে, এরপরে আমরা যেহেতু ইমাজিনারি লাইন্স এর ব্যাপারে এতক্ষণ আমরা জেনে গেলাম, এবার জানবো অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টের ব্যাপারে। অ্যাবডোমেন মানে হচ্ছে আমাদের পেটের অংশটা, বুকের ঠিক নিচের অংশটাকে আমরা বলছি অ্যাবডোমেন। আর অ্যাবডোমেনটাকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি দুটো লাইনের হেল্পে। দুটো লাইন দ্বারা আমরা অ্যাবডোমেনকে 4 ভাগে ভাগ করে থাকি। ফার্স্ট হচ্ছে ডান দিকের ওপরের পোর্শন রাইট আপার কোয়াড্রেন্ট, ডান দিকের নিচের পোর্শন রাইট লোয়ার কোয়াড্রেন্ট, বাঁ দিকের ওপরের পোর্শন লেফট আপার কোয়াড্রেন্ট, বাঁ দিকের লোয়ার পোর্শন লেফট লোয়ার কোয়াড্রেন্ট। অ্যাবডোমেনকে বিভিন্ন কোয়াড্রেন্টে ডিভাইড করা এই জন্যই ইম্পর্টেন্ট, বিকজ যাতে ডাক্তারবাবুর বিভিন্ন পেশেন্টের বিভিন্ন সিমটমসকে বুঝে কোন অর্গানে
প্রবলেমের জন্য, কোন অর্গানের ডিজিজের জন্য পেশেন্টের সেই সিমটমটা হচ্ছে সেটাকে বোঝার জন্য অ্যাবডোমেনটাকে ডিভাইড করা হয়। ধরো পেশেন্ট হঠাৎ করে এসে ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু আমার পেটের এই ওপরের অংশটা খুব যন্ত্রণা করছে, তার মানে ডাক্তারবাবু বুঝবেন যে পেশেন্টের রাইট আপার কোয়াড্রেন্টে যখন যন্ত্রণা করছে, তো রাইট আপার কোয়াড্রেন্টে থাকে হচ্ছে কি লিভার আর আমাদের পিত্তথলি গলব্লাডার, তার মানে হয়তো লিভারের প্রবলেমের জন্য কোনো সমস্যা হচ্ছে, নাহলে পিত্তথলির মধ্যে কোনো সমস্যার জন্য সমস্যা হচ্ছে। ধরে নাও ওনার পিত্তথলির মধ্যে পেশেন্টের একটি পাথর হয়েছে, গলব্লাডার স্টোন হয়েছে, সেটার কারণে পেশেন্টের ব্যথা হচ্ছে। তো এইভাবে কোয়াড্রেন্টকে ডিভাইড করলে আমরা বুঝতে পারি কোন অর্গানের প্রবলেমটা হয়েছে, যার কারণে পেশেন্টের এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো এই পারপাসটা এটাই অ্যাবডোমেনের কে বিভিন্ন ডিভাইড করা, কোয়াড্রেন্টে ডিভাইড করা। নেক্সট হচ্ছে বডি মুভমেন্ট। বিভিন্ন রকমের বডি, তোমরা যদি লাগান মুভি দেখে থাকো বা ক্রিকেট দেখে থাকো, দেখবে এরকম করে বোলিং করে। তো আমাদের শোল্ডার জয়েন্ট কি মোবাইল জয়েন্ট, তো আমরা যখন বোলিং করি তো এই যে মুভমেন্টটা হচ্ছে এটা হচ্ছে রেঞ্জ অফ মুভমেন্ট, 360 ডিগ্রি মুভমেন্ট, ফুল ডিস্টেন্স দ্যাট আ জয়েন্ট ক্যান বি মুভ। ঠিক আছে, তো এই যে মুভমেন্টটা হচ্ছে সেটাকে বলছে সার্কামডাকশন মুভমেন্ট। নেক্সট মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন। ফ্লেকশন মানে আমরা কি বুঝি? ফ্লেকশন মানে হচ্ছে ভাঁজ করা। দেখো এটা আমার হাত, এটাকে আমি একটা আমার যে ডিস্টাল পার্ট আছে এক্সট্রিমিটি, সেটাকে একটা মুভমেন্টের দ্বারা বডি ট্রাঙ্কের কাছে নিয়ে এলাম, মানে ভাঁজ করলাম, এটাকেই বলছে ফ্লেকশন মুভমেন্ট। আবার যদি আমি এই মুভমেন্ট থেকে আবার ব্যাক করে অরিজিনাল পজিশনে, অ্যানাটমিক্যাল পজিশনে ফেরত চলে যাই, তাহলে সেটাকে আমি বলবো কি এক্সটেনশন মুভমেন্ট, মানে ভাঁজ খোলা। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে, নেক্সট যে বডি মুভমেন্টটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের পক্ষে জানা, সেটা হচ্ছে রোটেটরি মুভমেন্ট। ঠিক আছে, এবার আমরা জানবো হচ্ছে রোটেটরি মুভমেন্টটা ডিসকাস করার আগে একটু বলে দিই যে আমরা ঘাড়ের যদি ঘাড়ের মুভমেন্ট করে যদি চিনটাকে ডাউন করে বুকে টাচ করে দিই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্লেকশন। আবার এই পজিশন থেকে আমরা আবার এরকম চলে গেলাম, এটা নিউট্রাল, আবার নিউট্রাল পজিশন থেকে এইভাবে এক্সটেন্ড করে দিলাম যদি ঘাড়টাকে, তাহলে সেটা বলবে এক্সটেনশন মুভমেন্ট। ঠিক আছে, এরপরে আমরা যেহেতু জানি যে আমাদের মিড লাইন হচ্ছে বডির মাঝখান দিয়ে যাচ্ছে, তো মিড লাইনের দিকে বা ভেতরের দিকে যদি কোনো আমরা রোটেটরি মুভমেন্ট করি তাহলে সেটা ইন্টারনাল রোটেশন বলবো, বা মিড লাইনের বাইরের দিকে যদি কোনো রোটেটরি মুভমেন্ট করি বা সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সটার্নাল রোটেশন। ঠিক আছে, দিস ইজ ইন্টারনাল রোটেশন, দিস ইজ এক্সটার্নাল রোটেশন। ঠিক আছে, এবং আমাদের স্পাইনেতেও অনেক সময় অনেক রোটেশন আমরা করে থাকি। ঠিক আছে, এবার অ্যাবডাকশন আর অ্যাডাকশন। অ্যাবডাকশনের মধ্যে দেখো তোমরা এবিডি, এবিডি মানে সাবট্রাকশন, আর দ্বিতীয় টার্ম হচ্ছে অ্যাডাকশন, অ্যাডাকশনে এডিডি, অ্যাড করা। তো অ্যাড মানে সাবট্রাক্ট করা, আর অ্যাড মানে হচ্ছে প্লাস করা। তো অ্যাবডাকশন মানে হচ্ছে বডির মিড লাইনের দিকে কোনো মুভমেন্টকে অ্যাড করা, অ্যাডাকশন মানে হচ্ছে বডির মিড লাইনের দিকে কোনো মুভমেন্টকে অ্যাড করা, সাম করা, তো দ্যাট ইজ নট অ্যাডাকশন। আর যদি বডির মিড লাইন থেকে যদি আমি কোনো মুভমেন্ট অনেকটা দূরে করি বা সাবট্রাক্ট করি, তাহলে সেটা হচ্ছে অ্যাবডাকশন। ঠিক আছে, তো আমি যদি এরকম করে দেখাই, তাহলে এটা এটা হচ্ছে বডির মিড লাইন, এটা হচ্ছে বডির মিড লাইনের দিকে মুভমেন্ট করলাম, তাহলে সেটা হচ্ছে কি অ্যাডাকশন, অ্যাড করলাম। আবার এখানে যদি দূরে করে দিলাম বডি মিড লাইন থেকে, তাহলে অ্যাবডাকশন। তোমরা ছবির মধ্যে এখানে দেখতে পাচ্ছ জিনিসটা, যেটা আমি তোমাদেরকে দেখুন শো করলাম। এরপরে আমরা পেশেন্টের বিভিন্ন বডি পজিশনস নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, পেশেন্ট যে কোনো পজিশনে যদি শুয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো পেশেন্ট জাস্ট লাইং ডাউন, মানে হচ্ছে রিকাম্বেন্ট পজিশন। পেশেন্ট যদি ডান দিকে কাত হয়ে শুয়ে থাকে তাহলে রাইট ল্যাটারাল রিকাম্বেন্ট, পেশেন্ট যদি বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকে তাহলে লেফট ল্যাটারাল রিকাম্বেন্ট পজিশন আমরা বলবো। ঠিক আছে, এরপরে সাধারণত পেশেন্ট বা মানুষরা যে পজিশনে শুয়ে থাকে সেই পজিশনটাকে আমরা বলি সুপাইন পজিশন। সুপাইন পজিশন মানে হচ্ছে পিঠের উপরে ভর দিয়ে মুখটাকে উপরে করে শোয়া। আচ্ছা, নেক্সট পজিশন হচ্ছে প্রন পজিশন। প্রন পজিশন মানে পেটের উপরে ভর দিয়ে মুখটাকে নিচের দিকে করে শোয়া, মানে হচ্ছে প্রন পজিশন। ঠিক আছে, এখন আমি তোমাকে বসে পড়াচ্ছি এই যে সিটিং পজিশন, এই সিটিং পজিশনটাকে বলা হয় ফাউলিয়ার পজিশন। আমরা অনেক সময় কি করি, পিঠটাকে এক জায়গায় ভর দিয়ে পুরোপুরি বসেও থাকি না, পুরোপুরি শুয়েও থাকি না, মানে সেমি সিটিং পজিশনে থাকি। এই সেমি সিটিং পজিশনটাকেই বলছে হচ্ছে সেমি ফাউলিয়ার। পেশেন্টরা যাদের রেসপিরেশনে নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় বিভিন্ন ওয়ার্ডে আইসিইউতে, তার দিকে এইভাবেই বেডের মধ্যে বসিয়ে হালকা সেমি ফাউলিয়ার পজিশনে বসিয়ে রাখা হয়, যাতে তারা খুব ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ একটি পজিশন যেটা হচ্ছে টেন্ডেলেনবার্গ পজিশন। টেন্ডেলেনবার্গ পজিশন
খুব ইম্পর্টেন্ট পজিশন, যেখানে আমরা পেশেন্টের মাথার লেভেল থেকে পেশেন্টের লোয়ার এক্সট্রিমিটি পায়ের নিচের অংশটা পায়ের দিকটাকে 12 ইঞ্চি উপরে করে দিই, যার জন্য রক্তের ফ্লোটা পায়ের দিক থেকে ব্রেনের দিকে খুব দ্রুতভাবে হয় আর ব্রেন পরিমাণ রূপে অক্সিজেন যুক্ত রক্তটা পেয়ে থাকে। অনেক সময় কি হয়, ব্রেন পরিমাণ রূপে অক্সিজেন যুক্ত রক্তটা পায় না, তার জন্য ব্রেনের মধ্যে একটা সিচুয়েশন তৈরি হয় যেটাকে বলছে হাইপোপারফিউশন অফ দ্য ব্রেন। ঠিক আছে, হাইপোপারফিউশন অফ দ্য ব্রেন থেকে বেরানোর জন্য এই পজিশনটা করা হয়। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা পজিশন হচ্ছে রিকভারি পজিশন। কোনো পেশেন্ট ধরো ডুবে গেল, তার পেটে জল চলে যায়, তো সেই পেট থেকে জলটাকে বার করার জন্য আমরা ঠিক পাঁচ বালিশ জড়িয়ে যেভাবে শুয়ে থাকি, আমাদের হাঁটুটাকে ভাঁজ করে, এলবোটাকে ভাঁজ করে, বডিটাকে একটু অবলিক করে শুয়ে থাকি, তো সেই পজিশনকে বলে রিকভারি পজিশন। এই পজিশনটা আমরা কিন্তু যে পেশেন্টগুলোতে স্পাইনাল ইনজুরি হয়েছে, শিরদাঁড়াতে আঘাত হয়েছে, সেই পেশেন্টগুলোর মধ্যে করতে পারবো না, কেন কি ইনজুরি আরো বেড়ে যেতে পারে। ঠিক আছে, তো আজকে এই এইটুকুই ক্লাস রইলো। তোমাদের কোনো ডাউটস হলে তোমরা নোট করে রাখবে, পরবর্তীকালে আমরা ডিসকাস করে নেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। পুরো ডান তো? আমি কিন্তু কিছু হাত দিইনি, জাস্ট বলে উঠে গেছি। ওকে, স্টপ শেয়ারিং। এবার কি করতে হবে? রেকর্ডিং তো হচ্ছে, এবার এন্ড করে দিন। এন্ড তো করব। এন্ড